আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বাংলাদেশ এবং ভারতের মধ্যে উত্তেজনার পারদ তুঙ্গে উঠে গিয়েছে এবং এই উত্তেজনা মুহূর্তেই ভারতের প্রধান সেনাপতি উপেন্দ্র ত্রিবেদী এবং বাংলাদেশের প্রধান সেনাপতি ওয়াকারুজ্জামানের সাথে ফোন আলাপ হয়েছে। এই বিষয় নিয়ে ভারতীয় ইউটিউব চ্যানেলগুলা এবং বাংলাদেশ ইউটিউব চ্যানেল এবং বিভিন্ন ফেসবুক অন্যান্য সোশ্যাল মিডিয়ায় তোলপাড় সৃষ্টি হয়েছে। কি আলোচনা হয়েছে তাদের মধ্যে প্রথমত বেসিক যে আলোচনা হয়েছে সেটা হচ্ছে ভারতের প্রধান সেনাপতি তিনি ক্লিয়ারলি ওয়াকারুজ্জামানকে বলে দিয়েছে যে আমাদের যে হাই কমিশনের মধ্যে আক্রমণ হয়েছে সেটা যদি পরবর্তীতে আর কোনো এফেক্ট হয় তাহলে কিন্তু ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে বাংলাদেশের মধ্যে। এই বিষয় নিয়ে ওয়াকারুজ্জামান উপেন্দ্র ত্রিবেদীকে আশ্বস্ত করেছে এমন কোনো কিছু আর হবে না। আরেকটি ব্যাপারে কথা বলেছে যে এই যে রাষ্ট্রদূত কার্যালয় আছে বাংলাদেশের মধ্যে, এই রাষ্ট্রদূত কার্যালয়ে যারা কাজ করে তাদের উপর যাতে এই যে জঙ্গি আস্ফালন হয়েছে তারা কোনো হামলা করতে না পারে এবং তাদের কোনো ক্ষতি না করতে পারে। কারণ বাংলাদেশের ভূমির মধ্যে যে রাষ্ট্রদূতের কার্যালয় আছে সেটাকে ভারতের বলে গণ্য করা হয়। শুধু ভারতের না, অন্যান্য যে সকল রাষ্ট্রদূতের কার্যালয় বাংলাদেশে আছে সেটা ওই দেশের বলে গণ্য হবে। যেমনি বাংলাদেশের হাই কমিশন কার্যালয় বা রাষ্ট্রদূত কার্যালয় ভারতের মধ্যে আছে, ভূমি হয়তো ভারতের কিন্তু কার্যালয়টা বাংলাদেশের বলে গণ্য হবে। সে কারণে বারবার ভারতের প্রধান সেনাপতি ওয়াকারুজ্জামানকে এটা নিয়ে হুমকি বলেন, অ্যাডভাইস বলেন, সেটা দিচ্ছে যে রাষ্ট্রদূত ভবন আক্রমণ মানি, হাই কমিশনারকে আক্রমণ মানি আমাদের উপর আক্রমণ, আমাদের দেশকে আক্রমণ। সে কারণেই গতকাল রাতে পাল্টা আক্রমণ করেছে ভারতে অবস্থিত বাংলাদেশের হাই কমিশনারকে এই ভারতীয় নাগরিকরা, মেরে ফেলারও হুমকি দিয়েছে। তাই এই সকল ব্যাপার যাতে আরো বেশি বড় আকারে না গড়ায় সেই ব্যাপার নিয়ে বারবার হুঁশিয়ারি করেছেন বাংলাদেশের সেনাপ্রধানকে ভারতের সেনাপ্রধান। এটা হচ্ছে জাস্ট বেসিক। তাদের আরো হয়তো অনেক গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হতে পারে, সেগুলা মিডিয়ার মধ্যে আলোচনায় আসেনি। এই ব্যাপারগুলো মিডিয়াতে আলোচনায় এসেছে, এই ব্যাপারগুলো নিয়ে সংবাদ মাধ্যমে আলোচনা করেছে। আর সবচেয়ে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বাংলাদেশ এবং ভারত সীমান্তের মধ্যে ভারতের ঊর্ধ্বতন অনেক সেনা কর্মকর্তা পরিদর্শন করেছে। এটা অনেক গুরুত্ব বহন করে, কারণ আমি অনেক ভিডিওতে বলেছি এবং অনেক ইউটিউবারে বলেছে ভারত এবং বাংলাদেশ সীমান্তের মধ্যে ভারত অনেকগুলা ঘাঁটি করেছে এবং সেখানে অনেক আগের থেকেও বেশি সেনা মোতায়েন করেছে, ট্যাঙ্ক গোলা বারুদও এনে রেখেছে। এটা কি বাংলাদেশের সাথে যুদ্ধের পূর্ব প্রস্তুতি হিসেবে রেখেছে নাকি অন্য কারণে রেখেছে এটা একমাত্র ভারতই জানে। এবং গত একদিন আগে আবার বঙ্গোপসাগরের আকাশপথের মধ্যে ভারত নোটাম জারি করেছে, সেটা নিয়েও আমি আলোচনা করেছি। হয়তোবা তারা স্বল্প পাল্লার বা দূরপাল্লার কোনো মিসাইল টেস্ট করতে পারে। দেখেন, বাংলাদেশকে আক্রমণ করছে না, কিন্তু এমন কিছু পরিস্থিতি ভারত ক্রিয়েট করছে যে বুঝাচ্ছে আমরা যে কোনো মুহূর্তে আক্রমণ করতে পারি। কারণ ভারত ছোট দেশ, বাংলাদেশকে আক্রমণ এত তাড়াতাড়ি করতে চাচ্ছে না। আর ততক্ষণ পর্যন্ত ভারত আক্রমণ করবে না যতক্ষণ পর্যন্ত ডাইরেক্টলি ভারতের ভূমিতে বাংলাদেশ থেকে কোনো আক্রমণ না আসে। কারণ ভারত জানে আমি কূটনীতিকভাবে বাংলাদেশের এই ব্যাপারগুলো হ্যান্ডেলিং করতে পারবো, কূটনীতিকভাবে এদেরকে দমিয়ে দিতে পারবো, আমার আক্রমণ করার প্রয়োজন কি। এই পর্যন্ত ভারতের আশেপাশে যত ছোট প্রতিবেশী দেশ ছিল, ভারতের সাথে যুদ্ধ অবস্থা তৈরি হয়েছে, ভারত তাদের উপর কখনো আক্রমণ করেনি, বরং কূটনীতিকভাবে ভয় দেখিয়ে তাদেরকে দমিয়ে দিয়ে ভারতের সাথে নেগোসিয়েশন করতে বাধ্য করেছে। এর আগে নেপালও করেছে, নেপালও পরে বাধ্য হয়েছে ভারতের সাথে সম্পর্ক ভালো করতে। মালদ্বীপও করেছে, মালদ্বীপও বাধ্য হয়েছে ভারতের সাথে সম্পর্ক ভালো করতে। এবং ভুটান তো অলরেডি ভারতের কবজায় আছে, ভুটানকে ভারত যাই বলে ভুটান তাই করে। বাংলাদেশও ভারতের নিয়ন্ত্রণে ছিল এই 16-17 বছর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার ফলে। এখন আবার জঙ্গিদের আস্ফালনের ফলে ভারত এখন কোণঠাসা অবস্থায় আছে এবং ভারতের সীমান্তগুলা সুরক্ষিত নয় ভারত মনে করছে, এবং সার্বভৌমত্বের জন্য হুমকি মনে করছে ডক্টর ইউনূস সরকারকে এবং এই সকল জঙ্গিদের আস্ফালনকে। সেই কারণে ভারত বেশি অ্যাগ্রেসিভ মুভমেন্ট দেখাচ্ছে বাংলাদেশের সাথে। তার মানে এই না যে বাংলাদেশকে আক্রমণ করে বসবে। কূটনীতিকভাবে যা করার ভারতের 16 মাস করে যাচ্ছে, কিন্তু গরম গরম চলতেছে বাংলাদেশে এই জঙ্গিদের আস্ফালন, সে কারণে পেরে উঠতে পারছে না। কিন্তু এটা বেশি দিন থাকবে না, সকল কিছু আস্তে আস্তে গুছিয়ে নিয়ে আসবে ভারত। সময় যাক, দেরি হোক, কিন্তু বরাবর হোক, সেটাই ভারত চায়। যুদ্ধ কোনো দেশের জন্য ভালো না, কিন্তু এই জঙ্গিরা চায় ভারতের সাথে একটা যুদ্ধ করতে। তারা জিওপলিটিক্সকে ধর্মের রাজনীতির মধ্যে নিয়ে আসতে যাচ্ছে, ধর্মযুদ্ধের মধ্যে নিয়ে আসতে চাচ্ছে। ধর্মযুদ্ধ এক জিনিস, রাজনৈতিক যুদ্ধ এক জিনিস। রাজনৈতিকভাবে আপনারা যদি পারেন ভারতকে পরাস্ত করেন, আমাদের মুসলিমদেরকে ধর্মযুদ্ধের কথা বলে গুমরা করে ব্রেনওয়াশ করে কোনো লাভ নাই। এখনো ধর্মযুদ্ধের সময় হয়নি, কথা বুঝতে পেরেছেন? বাংলাদেশে
আপনারাও মুসলিম, আমরাও মুসলিম। আপনারা মুসলিম ওই মুসলিমদেরকে নিপীড়িত করতেছেন, মুসলিমদেরকে গণহত্যা করতেছেন, এই 16 মাসে মুসলিমদেরকে মেরে ফেলতেছেন। কথা তো একটাই, আপনারা মুসলিমদের সাথেই যুদ্ধ করতেছেন। আর ভারতের সাথে কিসের ধর্মযুদ্ধ করবেন? তাই নয় কি, এই যে গত 1-2 দিন আগে একজন হিন্দু ছেলেকে মেরে ফেললেন, ধর্ম অবমাননা করেছে, কোনো প্রমাণ পান নাই, প্রুফ পান নাই, কোন অফিসে না কোথায় চাকরি করতো সেখানে ইনচার্জ বলেছে সে ধর্ম অবমাননা করেছে, ধরে এনে তাকে মেরে এমন পিটাইছেন, গলার মধ্যে রশি লাগায় গাছের মধ্যে ঝুলিয়ে রেখে তার আগুন ধরিয়ে দিয়েছেন। এটা কোন ধর্ম রে ভাই? আমাদের ইসলাম কি এগুলা করতে বলেছে? আর আমাদের ইসলাম কি মানুষ হত্যা করতে বলেছে? আপনারা এক মুসলিম আর এক মুসলিমকে এভাবে নৃশংসভাবে 5 আগস্ট পরবর্তী সময় কিভাবে হত্যা করেছে? আমি ধরে নিলাম আওয়ামী লীগ নৃশংসভাবে অনেক হত্যা করেছে, আওয়ামী লীগ মুসলিমের কাতারে পড়ে না, তো আপনারা কোন মুসলিমের কাতারে পড়েন? আপনারা তো জঙ্গি কায়দায় মানুষ হত্যা করছেন, নিরীহ মানুষ হত্যা করছেন, পাটা কেটে বস্তার ভিতর ঢুকে তার বাসার সামনে ফেলে দিয়ে আসছেন। আপনারা কোন ধর্ম পালন করছেন? এই সকল কিছু বাদ দেন, ধর্ম বিক্রি করা বাদ দেন। সত্যিকারের ইসলাম এই ধরনের জঙ্গিবাদ প্রমোট করতে বলে না, মানুষ হত্যা করতে বলে না, এবং ভিন্ন ধর্মী যারা ভিন্ন মত পোষণ করে তাদেরকে এভাবে নির্মমভাবে হত্যা করতে বলে না। এটাই হচ্ছে বাস্তবতা। এটা যদি আপনারা মানতে না পারেন, ধর্মের কথা বলে মানুষকে গোমরা করিয়েন না। ভারতের সাথে ইচ্ছা করে আপনারা যুদ্ধ অবস্থা তৈরি করছেন। ভারত চাইলে বাংলাদেশকে 1 মাসের মধ্যে ধূলিসাৎ করে দিতে পারে, তাদের কাছে ওই সকল অস্ত্র আছে। আর আপনারা বলছেন ভারতের পারমাণবিক বোমাকে আলু ভর্তা বানাই খাবেন। গালবাজি চাপাবাজি দিয়ে যুদ্ধ জিতা যায় না, গালবাজি চাপাবাজি দিয়ে নিজের দেশকে রক্ষা করা যায় না, বরং দেশের ক্ষতি হয়। সেটাই কিন্তু আপনারা করতেছেন। আপনারা দেশের মধ্যে 10 থেকে 12% লোক আছেন, তারা বাংলাদেশের সকল জায়গায় মব তৈরি করছেন, আর বাংলাদেশে 88% লোকদেরকে জিম্মি করে রাখছেন। তারা ভয়ে এখন কিছু করতে পারছে না, কারণ এই ডক্টর সরকার তো আপনাদের হাতে, প্রশাসন আপনাদের হাতে। কিছু করতে গেলে মব তৈরি করে আপনি তাদেরকে মেরে ফেলবেন, হয়তো পুলিশে ধরিয়ে দিবেন। আর পুলিশও এখন ভয়ে আছে, যদি আপনাদের কথা না শুনে মবকে সমর্থন না দেয় তাদের চাকরি খেয়ে ফেলবেন। আর আর্মি তো বাংলাদেশ এখন দুধভাত হয়ে গেছে, তারা রবট। যখন প্রথম আলো এবং এই যে ডেইলি স্টার কার্যালয় ভাঙা হয়, তখন তারা আর্মিকে বলতেছে আমাদের কাছে টাইম নেই, আমরা যেতে হবে, আমরা এখন এত কথা বলতে পারবো না। ফায়ার সার্ভিস আটকে দিয়েছে, আর আর্মিরা চুপচাপ বসে আছে, ওদেরকে ভাঙতে দিয়েছে, আগুন ধরাতে দিয়েছে, ছায়ানট ভেঙে ফেলেছে, উদিচিন ভেঙে ফেলেছে। আরে ভাই, আমাদের দেশ কি একেবারেই ইসলামিক প্রজাতন্ত্র হয়ে গিয়েছে? বাংলাদেশের সংস্কৃতি থাকবে না, কৃষ্টি থাকবে না, মিডিয়া থাকবে না, কিছু থাকবে না, বোরকা পরে পরে হিজাব পরে পরে মেয়েরা চলতে হবে? ওইরকম তো হয়নি। তাহলে কেন টার্গেট করে করে এগুলো ভাঙা হবে? বাংলাদেশে 10 থেকে 15% এই সকল জঙ্গিদের কারণে আমরা জিম্মি হয়ে থাকবো, আর ডক্টর ইউনূসকে আমরা অন্ধ সমর্থন করে যাব, আর এরা আমাদেরকে ব্রেনওয়াশ করবে? কথা বুঝেন নাই? আর হাদিকে দেখেন, চিন্তা করেন তাদের চিন্তা ভাবনা। হাদিকে কাজী নজরুল ইসলামের পাশে কবর দেওয়া হচ্ছে। কোথায় শেখ সাদী, কোথায় ছাগলের লাদি? হাদির কি অবদান আছে? দেশের এমন কিছু করে ফেলেছে। হ্যাঁ, সে যোগ্যতা আছে, সে কিছু একটা অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে, এরকম হাদির মতো অনেক হাজার হাজার হাদি আছে। আর কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবি, তার সাথে তার কবর দিচ্ছে। ক্ষমতার যখন পতন হবে, পট পরিবর্তন হবে, তার কবর এখানে থাকবে মনে হয়? থাকবে না। কারণ 5 আগস্ট পরবর্তী সময় আমরা দেখেছি আওয়ামী লীগের অনেক সাবেক এমপিদের কবর আগুন ধরিয়ে দিয়েছে। চট্টগ্রামে মুদ্দিন খান বাদলের কবরে এরকম দেখেছি না? তো হাদির কবর এখানে থাকবে। শুধু শুধু এই অতিরঞ্জিত ভাবে এসব কাজ করা হয়েছে। কথা বুঝেন নাই? বিদ্রোহী কবির সাথে হাদির সাথে মিলানো হচ্ছে। তার মুখের ভাষা কি? অন্য মানুষ মারা গেলে সে বলে সাউয়া মুয়া ছিঁড়ে ফেলা হবে। তার ডায়লগ সাউয়া মুয়া, এই ধরনের কবিতার কারণে তাকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পাশে কবর দেওয়া হয়েছে। তার মধ্যে তো এমন কোন ক্রিয়েটিভিটি দেখি নেই যে কাজী নজরুল ইসলামের সাথে তার কবর দেওয়া প্রযোজ্য হয়ে পড়েছে, বাধ্যতামূলক। গায়ের জোর আছে, ক্ষমতা আছে, ওখানের সাথে কবর দিয়ে ফেলেছে। এগুলো কোনো কিছুতেই পড়ে না। তাকে জাতীয় বীর বানিয়ে ফেলা হচ্ছে, শহীদ বানিয়ে ফেলা হচ্ছে। আরে ভাই, তোমরা নিজেরাই মারছো, তোমরা নিজেরাই আবার জানাজা পড়তেছো, তোমরা নিজেরাই জাতীয় বীর বানাচ্ছ, তোমরা নিজেরাই ওকে শিখিয়ে দিতা যে শেখ হাসিনারে গালি গালাজ করো, সজীবদের জয়কে গালি গালাজ করো, শেখ মুজিবকে গালি গালাজ করো। তার বুক দিয়ে গালি গালাজ ছাড়া আমরা কিছুই শিখি নেই। তরুণ সমাজ কাজী নজরুল ইসলাম থেকে বিদ্রোহ কি জিনিস, কবিতা কি জিনিস, গান কি জিনিস, ওগুলো আমরা শিখেছি। কিন্তু এই হাদি থেকে গালি কি জিনিস এবং কিভাবে কার সাবমা ছিটতে হয়, অন্যের মৃত্যুতে কিভাবে গালি গালাজ করে, সেটা আমরা দেখতে পেয়েছি। তাই এত ধরনের কিছু ব্যাখ্যা দিয়ে, এত কিছু করে দেখিয়ে আমাদেরকে বোঝানোর দরকার নাই হাদি কি। আমরা সকল কিছু মিডিয়ার বদলতে জানি। বরং বাংলাদেশের সার্বভৌমত্ব আমরা কিভাবে রক্ষা করতে হবে, বাংলাদেশের সকল মানুষকে আমরা কিভাবে নিরাপদ রাখতে পারবো, সেই বিষয়ে আমাদের কাজ করতে হবে। ভারতের সাথে যুদ্ধের উস্কানি দিয়ে কোনো লাভ নাই। ভারত যদি আমাদের আক্রমণ করে, আমরা টিকে থাকতে পারবো না। কারণ বাংলাদেশে সত্যিকারের এখন জঙ্গিদের আস্ফালন বেড়ে গিয়েছে। তাদের কারণে এখন আমরা সাধারণ জনগণ যারা আছি তারাও হুমকির মুখে। তারা এখন বলতেও পারতেছে না, সইতেও পারতেছে না। এটাই বাংলাদেশে এখন ঘটতেছে।
আশা করছি সকল বিষয় আপনারা বুঝতে পেরেছেন। আপনাদের যদি কোনো মতামত থাকে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ সকলকে।